আমরা এখন হার্ট ফেলিউর সম্পর্কে দেখব। বাম সাইডে পুরোটা হার্ট ফেলিউর, বাট আমাদের যে হার্টের রোগগুলো হয়, রোগগুলো শনাক্ত করতে কি কি টেস্ট ব্যবহার করা হয় এগুলো এখানে লেখা আছে। তো আমরা আগে হার্ট ফেলিউরটা বুঝি। হার্ট ফেলিউর বলতে অনেকেই ভাবে মনে হার্টটা ফেল করছে, নড়তেছে না। ব্যাপারটা আসলে তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে হার্ট যখন কাজ করতে ব্যর্থ হয়, কাজে ব্যর্থ মানে বুঝো, হার্টের কাজ হচ্ছে পাম্প করা, রাইট? হার্টের কাজ কি? পাম্প করা। পাম্প করে পরিমিত রক্ত পাঠানো, পরিমিত রক্ত কোষে পাঠানো। ব্যাপারটা বুঝো, তোমার কাজ হচ্ছে পড়ালেখা করা, তাই পরিমিত পরিমাণ নাম্বার তোলা পরীক্ষায়। হার্টেরও তেমন পরিমিত পরিমাণ রক্ত কোষে পাঠানো, তাহলে অক্সিজেনও যাবে, খাদ্যও যাবে। তো কোনো কারণে সেই পরিমিত পরিমাণ রক্ত পাঠাইতে পারছে না, তাহলে হার্ট কি ফেল করছে না? পাস করতে পারলো? ফেল। তো এখন কি হবে দেখো, হার্ট তখন কিন্তু অনেক ট্রাই করবে। কি করবে? হার্ট কিন্তু অনেক ট্রাই করবে। আমি যেহেতু পারতেছি না, তাহলে অনেক ট্রাই করবে। ট্রাই করলে বলো তো কি হবে? বিট বেশি হবে না? বিট বেশি হবে না? হার্ট পাঠাচ্ছে 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 রক্ত, কিন্তু হচ্ছে না ওদিকে। তখন হার্ট কি করবে? এরম করবে। তার মানে হার্ট ফেইলে আসলে হার্টটা থেমে যায় না, হার্টটা বরং বেশি কাজ করার ট্রাই করে, তাও কাজ হয় না। বুঝতে পারছো? দিস ইজ কনসেপ্ট। দেন প্রশ্ন হলো যে হার্টটা কেন এরকম ফেল করলো? খুব সিম্পল, দুইটা কারণ হইতে পারে। একটা হলো তোমার শরীরে রক্তই নাই, তোমার শরীরে রক্তই নাই, ব্লিডিং হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, রক্ত বাইরে হয়ে চলে গেছে। হার্ট যতই পাম্প করুক রক্ত পাঠাইতে পারবে? পারবে না। তখন হার্ট আরো বেশি বেশি ট্রাই করবে না? তাও লাভ হইতেছে না। তাহলে তোমার দেহে যদি রক্তই না থাকে, তাহলে কিন্তু হার্ট কাজ করে পাস করতে পারবে না, হার্ট ফেল। 2 নম্বর হচ্ছে, তোমার দেহে যদি মনে করো যে স্যালাইন, পানি বেড়ে গেছে, তোমাকে আমি 2 লিটার স্যালাইন দিয়েছি তোমার শরীরের ভেতরে, তো বলো তো এবার কি হইলো? পানি বেশি বাড়লো না? হার্ট এখন যে বেশি বেশি পাম্প করবে, হার্ট পাম্প করার সময় কি কমপ্লিটলি কন্ট্রাকশন করতে পারবে? এখানে তো অনেক পানি, ট্রাই করতেছে পারতেছে না। তো পানি বাড়লেও কিন্তু দেখো, রক্ত কমলো, আবার রক্তের আয়তন বাড়লেও কিন্তু হার্ট কাজ করতে পারে না। আরেকটা কারণ হচ্ছে, হার্টের যে পেশিগুলো আছে, পেশিগুলো পাতলা হয়ে গেছে, পেশি দুর্বল হয়ে গেছে। দুর্বল। হার্ট তো সারা জীবন পাম্প করে। মায়ের পেটে যখন আমাদের 6 সপ্তাহ বয়স, তখন পাম্পিং শুরু করে। 6 সপ্তাহ বয়স, 1.5 মাস, এই যে পাম্পিং শুরু করছে, তো কোনো কারণে হার্টের পেশিগুলো দুর্বল হয়ে গেছে। তো যতই চেষ্টা করুক, পাম্প করতে পারবে? ইফেক্টিভ পাম্প করতে পারবে না। তখন আমরা বলবো হার্ট ফেল করছে, পরিমিত পরিমাণ পাঠাইতে পারতেছে না। আরেকটা জিনিস হইতে পারে, হার্ট যদি কখনো বড় হয়, বড় হলে দেখো হার্টের পেশিগুলো পাতলা হবে, তাই না? কারণ হার্টের পেশি তো আর বড় হয়নি, বেশি হয়নি। হার্ট একদিন এরকমই ছিল, হার্টটা বড় হয়ে গেছে, তখন কি দেয়ালগুলো পাতলা হবে না? তো হার্ট যখন বড় হয়, এই যে কার্ডিওমেগালি নাম শুনলাম না, হার্ট বড় হয়। তো হার্ট যখন বড় হয়, তখন হার্টের পেশিগুলো পাতলা হয়ে যায়। আর যদি পাতলা হয়ে যায়, তখনও তারা পাম্প করে পাস করতে পারে না। বুঝতে পারছো? পাতলা হয়ে গেছে, ফোর্স অফ কন্ট্রাকশন দিতে পারতেছে না, মানে কন্ট্রাক্ট করবে, সংকুচিত হয়ে যে চাপটা দিবে, ফোর্স দিবে, সেটা দিতে পারতেছে না, কারণ পাতলা হয়ে গেছে বেশি। সো তাহলেও কিন্তু হার্ট ফেলিউর হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। হার্ট ফেলিউর মানে হলো হার্টবিট বেড়ে যাওয়া, কারণ সে কাজ করতে পারতেছে না। এমন হার্টবিট বেড়ে যাবে, মনে হবে হার্ট, মনে হয় হৃদস্পন্দন এত দ্রুত করতেছে, মনে হবে হার্ট কম্পিটিশনে নেমে গেছে, কে কত বিট দিতে পারে দেখি। বুঝতে পারছো? এবার বলো তো, তোমার যদি মাথায় ঠিকঠাক রক্ত না আসে, হার্ট তো পাম্প করে পাঠাইতে পারতেছে না, তোমার কি হবে? মাথার ব্রেন টিস্যুগুলো ভালো কাজ করবে? করবে না। তোমার মেমোরি কি ঠিকঠাক হবে? তখন তুমি মনে করতে পারবা না, কাজকর্ম তোমার এলোমেলো হবে, কোনো কিছুই করতে পারবে না। কিছু বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, সব কাজে ক্লান্তি হবে না? হার্ট তো আমার সারা দেহে অক্সিজেন পাঠাতে ফেল, তাহলে আমার সারা শরীরের সব কোষ সবসময় অক্সিজেনের অভাবে ভুগবে, দুর্বল হয়ে যাবে, সব কাজে ক্লান্তি চলে আসবে। তারপর দেখো, ক্লান্তি মানে এমন যে তুমি যদি এখন নড়াচড়া করো, আমি দাঁড়ায় আছি, আমার সারা শরীরের অক্সিজেনের নিড একরকম, আমি যখন হাঁটাহাঁটি করবো, কাজ করবো, আমার নিড কিন্তু বেড়ে গেল, রাইট? পেশির নিড বেড়ে গেল কিনা? তো এবার ভাবো তো, হার্ট কাজ করতেই পারতেছে না, তার উপর আমি নড়াচড়া করতেছি, করলে কিন্তু আরো কাজ করতে পারবে না, আরো অভাব দেখা দিবে। হার্ট কাজ করতেই পারতেছে না, উল্টা আমি নিজে নড়াচড়া করে হার্টকে প্রেসার দিতেছি, হার্ট তখন আর অক্সিজেন পাঠাতে পারবে না,
সক্রিয় শ্বাসকষ্ট শুরু হবে। দোষ পড়বে কার? কোষে যে অক্সিজেন পাচ্ছে না, হার্ট তো পারতেছে না, দোষ পড়বে কার? ফুসফুসের। ফুসফুস তখন এরকম শুরু করবে, কারণ দোষ ফুসফুসে পড়ছে, ফুসফুস তুমি অক্সিজেন পাঠাও নি। নিষ্ক্রিয় মানে তোমার হার্ট যদি এমন খারাপ হয়ে যায়, এমন ফেল করে, একেবারে খুব খারাপ অবস্থা, তুমি শুয়ে আছো, শুয়ে থাকা অবস্থাতেও তো আমাদের দেহের বিভিন্ন জায়গায় অক্সিজেন লাগে, লাগে কি না? লাগে। তো তুমি শুয়ে আছো, নিষ্ক্রিয় অবস্থায় আছো, তখনও সে রক্ত পাঠাইতে পারতেছে না, তাহলে এক্সারসাইজে কেমনে পাঠাবে? তাহলে হার্ট যদি না পাঠাইতে পারে পরিমিত পরিমাণ রক্ত কিংবা পরিমিত পরিমাণ খাদ্য, পরিমিত পরিমাণ অক্সিজেন, তাহলে তুমি শুয়ে থাকলেও তোমার মাঝে মাঝে শ্বাসকষ্ট হতে পারে। তাহলে বোঝো তো, কাজ করার সময় শ্বাসকষ্ট কিংবা কাজ করার সময় শ্বাসকষ্ট হচ্ছে, হার্ট ফেলিউরের কারণে কাজ করার সময় তোমার দেহ কিছু পাচ্ছে না, এটা একটা ইস্যু। তোমার দেহ শুয়ে আছে, তখনও তোমার হার্ট তোমাকে ম্যানেজ করতে পারতেছে না, তাহলে এটা খারাপ না? কোনো কিছুই করতেছি না, তারপরেও হার্ট আমার কোষগুলোকে অক্সিজেন পাঠাইতে পারতেছে না, ঠিক না? তাহলে এটা আরো বেশি খারাপ। মাঝে মাঝে বোতামও লাগাইতে পারে না, জানো, যারা শ্বাসকষ্টের রোগী, একটা পা ফেলবে পারে না, বিছানায় শুয়ে থাকে এরকম করে, এমন অবস্থা। একটু নড়লেই পেশিগুলোর এখন অক্সিজেন লাগবে, আর হার্ট তো ফেল, বুঝছো? পেশি যখন অক্সিজেন নিড বেড়ে যাবে, হার্ট তো পারতেছে না, তখন ফুসফুসের উপর দোষ পড়ে, ফুসফুস তখন শ্বাসকষ্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, মজার ব্যাপার হলো এই তিনটা, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, খুব জরুরি, এবং এই তিনটা খুব জরুরি। পরেরগুলো পরে, এই যে এটা জরুরি। হার্টবিট যে বাড়ে, তোমরা তো জানো কেন হার্টবিট বাড়ে। পারতেছে না, হার্টবিট তখন অটোমেটিকলি বেড়ে যায়। রাগে তুমি যখন পড়ালেখা করে পাশ করতে পারবে না, তখন তোমার কি হয় বলতো? তখন তোমাকে রাগে আরো বেশি পড়ো না? ইয়েস, হার্ট ফেল করলে হার্ট আরো বেশি কাজ করে, এই জন্য বিট বাড়ে। এবার আমরা চলে আসি এই জায়গায়। মনে করো যে তুমি একটা মানুষ এইরকম অবস্থায় আছো, তোমার পায়ের রক্ত পায়ে, এখানকার রক্ত এখানে, মাথার রক্ত এখানে, ফুসফুসের রক্ত এখানে আছে। আচ্ছা, তুমি এবার বলো তো, হার্ট যদি এই জায়গা থেকে পাম্প করে রক্ত নিচে নাই পাঠাইতে পারে, নিচের রক্ত কি উপরে আসবে? মাথা থেকে যে রক্ত সে পাম্প করে নাই নিয়ে আসতে পারে, এখান থেকে রক্ত পাম্প করে মাথায় পাঠাইতে পারবে? পারবে না। তার মানে সব জায়গার রক্ত সব জায়গায় জমে আছে, এরকম, মানে ট্রান্সপোর্ট কোনোভাবেই হইতেছে না। তাহলে দেখো, পায়ের যে রক্তগুলো আছে সেগুলো পায়ের গোড়ালি, পায়ের পাতা সব ফুলে উঠবে। তাহলে হার্ট যাদের ফেল করে, তাদের একটা বড় লক্ষণ হচ্ছে তাদের নিচের দিকটা ফুলে যায়, কারণ হার্ট তো পাম্প করতে পারতেছে না, আর পাম্প করে নিচ থেকে রক্ত তুলে আনা খুব টাফ, গ্র্যাভিটির এগেইনস্টে নিয়ে আসা খুব টাফ। সো হার্ট যদি ফেল করে, রক্ত না পাঠাইতে পারে, সে নিচ থেকে রক্ত তুলেও আনতে পারবে না। সো নিচের দিকে রক্ত জমতে জমতে পা ফুলে যাবে। হার্ট অ্যাটাকের রোগীর কিন্তু এটা প্রধান লক্ষণ, যে হাত পা ফুলে যায়, নিচের দিকে ফুলে যায়, নিচের দিকে। কারণ কি? গ্র্যাভিটির জন্য নিচের রক্ত নিচে জমে আছে, তুলে আনা পারতেছে না, হার্টের শক্তিই নেই। তারপর কি হবে? বিভিন্ন স্থানে তরল জমে ফুলে ওঠে, ওইটাই বললাম আর কি। নিচের দিকে ফুলে ওঠা মানে কি? ওইটাই, বিভিন্ন স্থানে তরল জমে ফুলে ওঠা, ঠিক আছে? এবং এই যে এটা, তুমি যদি ঘুমাও, তোমার কাশি হবে, কাশির সাথে সাদা মিউকাস কিংবা গোলাপি মিউকাস আসবে, রক্ত মিশ্রিত মিউকাস আসবে। কেন আমি তোমাকে বলি, আমি এরকম দাঁড়ায় আছি, তো আমার হার্ট এখানে রক্ত পাঠাইতে পারতেছে না, নিচের গুলো আনতে পারতেছে না। তাহলে এখানকার রক্ত যদি না পাঠাইতে পারে, ফুসফুসের রক্ত এখানে আসতে পারবে না, সিম্পল। কোথাকার রক্ত কোথাও যাচ্ছে না, তাহলে ফুসফুসের রক্ত ফুসফুসে জমে আছে কিনা? হার্ট পাঠাতে পারতেছে না, আনতেও পারতেছে না। তো তুমি যদি এখন শো, বলো তো কি হবে? আমি যদি এরকম করে শুই, তাহলে আমার ফুসফুসের রক্তগুলো ধীরে 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 আমার মুখের দিকে আসবে কিনা? গলায় গলায় ট্রাকিয়া ব্রঙ্কাসে আসবে, তখন আমার কাশি হবে, কারণ রক্ত এসে এগুলো ব্লক হয়ে যাচ্ছে, কাশি হবে। আর কাশির সাথে তখন কি আসবে? এখানকার যে মিউকাসগুলো আছে, মিউকাসগুলোও আসবে, ফুসফুসের যে রক্তটা গলায় গলায় আসছিল ওটাও আসবে। তাহলে যাদের হার্ট অ্যাটাক হয়, এবং হার্ট ফেলিউর হয় এবং খুব খারাপ অবস্থা, তারা তাদের জীবন থেকে বিছানায় শুয়ে থাকার ব্যাপারটা হারিয়ে ফেলে, বুঝতে পারছো? হসপিটালে গিয়ে যদি কখনো দেখো যে কোনো রোগী শুইতে পারতেছে না, এইরকম হয়ে আছে, মানে কোমরটা এরকম সোজা, বালিশ 3-4টা দিয়ে বা বেডটা অনেক উপর করে এইরকম করে দেওয়া আছে, তাহলে বুঝবা তার আসলে হার্ট ফেলিউর। এখানকার রক্ত নিচেও যাইতে পারে না, নিচের রক্ত উপরেও আসতে পারে না। ওজন শুয়ে যায়, তখন উল্টা ফুসফুসের রক্তগুলো গড়িয়ে গড়িয়ে এদিকে চলে আসে। তাহলে যারা হার্ট ফেলিউরের রোগী, তাদের কিন্তু 2-3টা বালিশ ব্যবহার করতে হয়। এক বালিশে কি হয়, সব জায়গায় রক্ত সব জায়গায় জমে আছে, সোজা হইলাম, ফুসফুসের রক্ত গড়ে গড়ে এখানে চলে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, সো এই ছিল আমাদের হার্ট ফেলিউরের হচ্ছে লক্ষণ, ঠিক আছে? আমি আরেকবার বলি, এটা মনে রাখবা, চলাচল করলে নিড বাড়ে সব জায়গার, হার্ট তো পাঠাইতেই পারতেছে না, তখন আরো বেশি শ্বাসকষ্ট হবে।
আর তুমি শুয়েও থাকো তখনও যদি তোমার নিট না মিটাইতে পারে হার্ট পাম্প করে, তখনও কিন্তু কষ্ট হবে। তো এইটা তো খুব খারাপ অবস্থা। এবার চলে আসি এখানে, হার্ট ফেলিউরের রোগীর সব জায়গায় রক্ত সব জায়গায় জমে থাকে, যে কারণে তারা যখন শোয় গলায় গলায় মুখে চলে আসে, তখন হচ্ছে এখানকার মিউকাসগুলো বের হয়, মিউকাসের সাথে গোলাপি রক্ত বের হতে পারে কাশির মাধ্যমে। উপরের রক্ত উপরে, নিচের রক্ত নিচে, নিচের রক্তকে উপরে তুলে আনা খুব টাফ গ্র্যাভিটির এগেনস্টে, এই জন্য নিচের বিভিন্ন স্থান ফুলে যায়। তো তুমি কেমনে বুঝবা যে হার্ট অ্যাটাক হয়েছে? তখন দেখবা যে জুতাগুলার পায়ে আটকাইতেছে না, জুতাগুলো কি হইতেছে, পায়ে টাইট হয়ে যাইতেছে। ওকে, সব কাছে ক্লান্তি ভাব, কারণ হলো সব কোষই অক্সিজেন পাইতেছে না, হার্ট ফেল। রিসপন্স দ্রুত মানে কি, যখন তুমি ফেল করবা পড়ালেখা বাড়াই দিবা। হার্ট যখন পাঠাইতে পারতেছে না, হার্ট তখন বিট দিয়ে ট্রাই করতেছে, আমি বিট বাড়াই দিই তাহলে মনে হয় হবে, হইতেছে না, তাহলে বিট বেড়ে যাবে। স্মৃতিহীনতা, এখান থেকে ব্রেনে পাঠানো তখন টাফ হয়ে যাবে, ব্রেন তখন যথেষ্ট পরিমাণ কি পাবে না, রক্ত পাবে না, অক্সিজেন পাবে না, তখন মেমোরিটাও ঠিকঠাক কাজ করবে না, এবং কি হবে, কাজকর্ম করতে গেলে মানে সে মিলাইতে পারবে না। তো অনেকেই এটা তো ফেস করে এই বয়সে, করো না, যে আমার মেমোরি থাকে না, আমার সবকিছু এলোমেলো, তার মানে কি আমার হার্ট ফেলিউর? পাগলাম না, হার্ট ফেলিউর হলে পাটা ফুলে যাবে নিচের দিকটা, সাথেই শ্বাসকষ্ট দেখা দিবে, তাইলেই বুঝবা তোমার হার্ট ফেলিউর। বাট সুবিধা হলো যে বয়স বাড়ার পরে এটা হয়, মানে 45-50 এবং অনেক বয়স্কদের ক্ষেত্রে, এই যে এখানে লেখা আছে দেখো, বার্ধক্য হইলে এটা হয়, এখন না। যাদের জেনেটিক্যাল ব্যাপার, মানে তোমার ফ্যামিলির আছে ইতিহাস, তোমারও সম্ভাবনা আছে, ঠিক আছে। এই যে যেমন দেখো, যাদের হাই প্রেশার আছে অলরেডি, তাদের হার্ট কিন্তু উচ্চ চাপে পাম্প করতে 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 করতে, হাই প্রেশার যেহেতু, করতে করতে দেখো দুর্বল হয়ে গেছে। তাহলে বলো তো, যাদের কন্টিনিউয়াস হাই প্রেশার, প্রেশার কন্ট্রোলে নাই, তাদের কি হার্ট ফেলিউর হবে কিনা? হবে। ধূমপান মদ্যপান করলে আলটিমেটলি কি করে জানো, এই যে ধূমপান মদ্যপান এগুলো হাইপার টেনশন বাড়ায় কিংবা মাইকোডিয়াল ইনফ্রাকশন করে, আলটিমেটলি এগুলো থেকে ধীরে ধীরে হার্ট ফেলিউরের দিকে যায়, ঠিক আছে। কপাটিকার রোগ, তোমার হার্টে যদি কপাটিকায় প্রবলেম থাকে, তাহলে পাম্প করে রক্ত এদিকে যাবে ওদিকে যাবে, ঠিকঠাক সব জায়গায় পাঠাতে পারবা না, তাহলে কপাটিকার সমস্যাতেও কিন্তু আমাদের হার্ট ফেলিউর হতে পারে। ইসকেমিক হৃদরোগ, এই যে মায়োকার্ডিয়াল ইনফারকশনটা কিন্তু ইসকেমিক হৃদরোগ, তাহলে এটা মোটামুটি সেম। তো এইটা মনে রাখার থেকে জরুরি হচ্ছে এই যে এটা মনে রাখা, এইটা মনে রাখা, এবং এই যে এটা মনে রাখা জরুরি। হার্ট ফেলিউর থেকে তেমন কিছু মনে রাখতে হয় না। হৃৎপিণ্ডের ছন্দপতন, হৃৎপিণ্ডে যদি ঠিকঠাক বিটি না দেয়, তাহলে রক্ত বিভিন্ন জায়গায় পাঠাইতে পারবা না, তার মানে হার্ট ফেলিউর। রক্ত শূন্যতা, ওই যে বললাম তোমার দেহে আসলে রক্তই নাই, তাহলে হার্ট যতই বিট দেখ না কেন, হার্ট কি মিটাইতে পারবে, পরিমিত রক্ত পাঠাইতে পারবে না। সো এই হলো কারণ। তো তুমি শুধু এখান থেকে 3-4টা তথ্য মনে রাখবো ভালো করে, দ্যাটস এনাফ। কনসেপ্ট বুঝলে পরীক্ষায় কিছু না কিছু লিখতে পারবা। এখন আমরা চলে আসি, একজন হার্টের রোগীর আমরা কি কি টেস্ট দেখতে পারি। প্রথম কথা হচ্ছে লক্ষণ দেখে আমরা বিবেচনা করি। একটা রোগী আসলে তো আমরা সাথে সাথে টেস্ট লিখে দেই না, আমরা কিন্তু লক্ষণ দেখে বুঝি, আচ্ছা এই লোকটা হচ্ছে এইরকম করতেছে, তারপর হচ্ছে এইরকম হিস্ট্রি আছে আগের থেকে হাই প্রেশারের, কিংবা আগে একবার এরকম হার্ট অ্যাটাক হয়েছিল, তো এই লোকটা ধূমপান মদ্যপান করে, লোকটার অনেক বয়স হয়ে গেছে এবং মানসিক চাপও আছে, এবং ইতিহাস বলছে যে তার ফ্যামিলিতেও এরকম ছিল। এই যে লক্ষণ টক্ষণ কথা টথা শুনে তোমার কি মনে হবে না তার হার্টের রোগ হইতে পারে, হার্ট ফেলিউর কিংবা অন্য কিছু হইতে পারে কি না? ইয়েস। সো লক্ষণ দেখে ডাক্তাররা সবার আগে শনাক্ত করে। তারপর কি করে, একটা কম দামে একটা টেস্ট দেয়, এক্সরে, খুবই কম দাম। আমি বলছি দেখো, এই যে দেখো হার্ট কিন্তু বড় হয়েছে, এখানে দেখছো না, হার্ট যত বড় হয় দেয়াল তত পাতলা হয়, হার্টের তত ইফিসিয়েন্সি কমা শুরু করে। তাহলে এক্সরে করলে তুমি যদি দেখো হার্টের সাইজটা আগের থেকে বড় হয়ে গেছে, তাহলে তোমার কি মনে হবে, আচ্ছা হার্ট বড় হয়ে গেছে, তাহলে দেয়াল পাতলা মানে শক্তি নাই, ফোর্স অফ কন্ট্রাকশনের, তাহলে এখন হার্ট আমাদের নিড মিটাইতে পারবে না, হার্ট ফেলিউর। ইসিজি হলো হার্টের যে কোনো প্রাথমিক রোগ, হার্ট অ্যাটাক হোক, অ্যানজাইনা হোক, ভালভের ডিজিজ হোক, কিছু হোক, ইসিজি দেই আমরা। ইসিজির দাম আমার মনে আছে, আমি যখন প্রথম মেডিকেলে ভর্তি হই তখন 60 টাকা ছিল, মেডিকেল থেকে বের হয়ে তখন 120 টাকা ছিল। সো ভালো জায়গায় গেলে ভালো সার্ভিস পাবা, প্রাইভেসি ভালো পাবা, ভালো করে তোমার টেস্ট করবে, একটু দাম বেশি। বাট ইসিজি হলো এমন একটা রোগ, একটাও কিন্তু কনফার্ম না, বাট এটাই হলো প্রাথমিক রোগ। এত রোগ জানা যায় ওই যে ইসিজি পেপারটা থেকে, এত রোগ জানা যায় যে কেউ যদি ইসিজিতে দক্ষ হয় সে একাই ডাক্তারি করতে পারবে। বুঝতে পারছো? তাহলে ডাক্তারি করার অনেকগুলো কঠিন জিনিসের মধ্যে একটা হলো যে ডায়াবেটিসের চিকিৎসা দেওয়া, হাই প্রেশারের চিকিৎসা দেওয়া এবং ইসিজি দেখা। তোমরা যারা জানো না তারা এটা জেনে রাখো। আর তোমরা কি করো, তোমরা ডায়াবেটিস হাই প্রেশারের পরামর্শ নাও তোমাদের বাড়ির লোকদের কাছে, যে ওষুধ খাওয়া যাবে না, ওষুধ শুরু করলে শেষ করা যেহেতু যাবে না, শুরু করিও না,
এই ভালো হবে না, এই যে অমুক ডায়েট করো, অমুকের বোতল খাও, অমুকের পট খাও, তাইলে তোমার এগুলো কন্ট্রোল থাকবে না। এত সহজ না ডাক্তারি। তোমরা তো নিশ্চয়ই বুঝলা পুরো এই চ্যাপ্টারটা করে। ইটিটি, দিস ইজ কল্ড এক্সারসাইজ টলারেন্স টেস্ট। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমার হার্টটা এখন যে কাজ করতেছে, আমি যখন অনেক বেশি এরকম দৌড়াবো, আমার দেহের নিট বাড়বে, তাহলে আমার হার্টটাকে আরো বেশি কাজ করতে হবে না? তাহলে হার্টটা কাজ করতে পারতেছে না। তাহলে ডাক্তার যদি তোমাকে এসে বলে এই যে এখানে দৌড়াও, একটা ট্রেডমিল আছে, দৌড়াও, দৌড়ানোর পর তুমি কি ঝিমায় গেছো, তোমার শ্বাসকষ্ট শুরু হয়েছে, ডাক্তার কিন্তু সাথে সাথে বুঝবে তোমার হার্ট ভালো নেই, তোমার হার্ট মিটাইতে পারতেছে না নিড। সো এটা হচ্ছে তোমার হার্টের অবস্থা বুঝতে ব্যবহার করা হয়। তাহলে ইসিজি প্রাথমিক, এই জিনিসগুলো কিন্তু মনে রাখো ভালো করে। প্রাথমিক রোগ ইসিজির মাধ্যমে শনাক্ত করা হয়। এক্সারসাইজ টলারেন্সের মাধ্যমে তোমার হার্টের সক্ষমতা, দক্ষতা বোঝানো হয়। বিএনপি, বিএনপি কিন্তু খুব ইউনিক একটা ডিজিজ, এটা কিন্তু আওয়ামী লীগ না, দিস ইজ বিএনপি, ব্রেন নেট্রিউরেটিক পেপটাইড। এটা কি জানো, তোমার যে হার্ট আছে, হার্ট যখন ফেল হয়, যেরকম বড় যখন হয়ে যায়, তখন এই যে হার্টের এই ভেন্ট্রিকলের দেয়াল থেকে কিন্তু এই যে বিএনপি বলে পেপটাইডগুলো আসে। তো তুমি আমাকে বলো তো, হার্ট যখন বড় হয় এবং ভেন্ট্রিকল থেকে যখন বিএনপি নিঃসৃত হয়ে রক্তে বাড়ে, তখন তোমার কি মনে হবে? আচ্ছা, রক্তে যেহেতু বিএনপি বাড়ছে, তার মানে হার্ট বড় হয়ে গেছে, তার মানে হার্ট ফেল। তাহলে বিএনপি হলো হার্ট ফেলিউরের শনাক্তকারী, ডান কনফার্ম টেস্ট। ইটিডি কি হলো? হার্টের সক্ষমতা বুঝতে ব্যবহার করা হয়। ইসিজি কি? সমস্ত প্রাথমিক রোগ এখান থেকে জানা যায়। এবার চলে আসি এনজিওগ্রাম। এনজিওগ্রাম হচ্ছে, এই দেখো এনজিও মানে রক্তনালী, তাহলে তোমার যদি কোনো রক্তনালীতে হার্টের এই যে ব্লক থাকে, এই ব্লকটা কিন্তু খুঁজে পাওয়া যায়। তারপরে ব্লক হটাও, রিং পরাই দাও। সো এনজিওগ্রাম, দিস ইজ কল্ড করোনারি এনজিওগ্রাম। করোনারি মানে হার্ট, এনজিও মানে রক্তনালী। হার্টের রক্তনালী, গ্রাম মানে কি? পরিমাপ করা। তাহলে হার্টের রক্তনালীর বিষয়টা কেমন, ব্লক আছে কিনা শনাক্ত করা, দিস ইজ কল্ড করোনারি এনজিওগ্রাম। বুঝতে পারছো? যদি দেখি আমি ব্লক আছে, এরপর আমি যে চিকিৎসা করি তার নাম এনজিওপ্লাস্টি, প্লাস্টার করলাম, সংস্কার করলাম, রাইট? আচ্ছা, তাহলে এটা হলো রক্তনালী অবস্থা দেখতে আমরা এই টেস্টটা করি। এমআরআই একটু পরে আমি বলি ওইটা। তুমি ডাক্তারের কাছে গেলে তোমার রক্তচাপ দেখবে। আচ্ছা, তোমার রক্তচাপ হাই প্রেশার, তাহলে সম্ভাবনা আছে তোমার হার্ট অ্যাটাক, এনজাইনা, হার্ট ফেলিউর, যে কোনো কিছু হতে পারে। তোমার গ্লুকোজ দেখলো রক্তে, শর্করা, চিনি দেখে বলে আরে ব্লাড সুগার বেড়ে গেছে, তাহলে এর যে কোনো রোগ হইতে পারে। ব্লাড সুগার বাড়লেও কিন্তু এই রোগগুলো হয়। তারপর দেখবে হার্টের চর্বি, তোমার হার্টে রক্তের চর্বি, তোমার রক্তে চর্বি ঘুরে বেড়াইতেছে, ডাক্তার বুঝবে আচ্ছা এত রক্তে চর্বি, এর যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হইতে পারে। বুঝতে পারছো? সো এই টেস্টগুলো দেখেও কিন্তু হার্টের রোগ শনাক্ত করা হয়। তো এগুলো কিন্তু খেয়াল করো, ডাক্তার গেলে কিন্তু এই একটা টেস্ট দিলেই কিন্তু হবে না। ইসিজি দিছে, তোমার মনে হইতেছে আচ্ছা ইসিজির দাম কম, এটাও দিছে, এটার দাম বেশি, তাহলে ডাক্তার মনে খুব খারাপ, এমন ভাবা যাবে না। কারণ প্রত্যেকটার আলাদা আলাদা টার্গেট আছে। তার মানে যত তোমাকে টেস্ট দিচ্ছে, তোমার হয়তো বা তত খরচ হচ্ছে, কিন্তু যত টেস্ট দিচ্ছে সম্ভাবনা আছে তত দ্রুত রোগটা বাইর হবে। তুমি যদি পুরা বছর জুড়ে বা 2 বছর জুড়ে 60,000 টাকা বা 1 লাখ টাকার মোবাইল ব্যবহার করতে পারো, বা 50,000 টাকা বা 30,000 টাকার মোবাইল ব্যবহার করতে পারো, তোমার 2 বছরে অবশ্যই 30,000 টাকা শুধু টেস্টের পেছনে খরচ করা উচিত। আর তুমি বলো ডাক্তাররা টেস্ট দেয়। আমি নিজেও তো ডাক্তার, তো আমিও যদি রোগ শনাক্ত করতে চাই, আমি তো প্রথমে যেইভাবে ধীরে ধীরে স্টার্ট করব, করার পর আমি স্পেসিফিক দিকে যাব। টেস্ট ছাড়া কনফার্ম হওয়া খুব মুশকিল। ডাক্তার তো চোখ দিয়ে দেখতে পায় না, বাট ডাক্তার প্রথমে ধারণা করতে পারে। ডাক্তারের স্পেশালিটিটা এখানে, ডাক্তারকে সুযোগ দিতে হবে। আমি বলছি না সব ডাক্তার ভালো, আমি বলছি না সব টেস্ট ভালো। মাঝে মাঝে কিছু এক্সট্রা টেস্ট দিয়ে দেয়, বেশি ইনকাম, তাহলে তাদের ডায়াগনস্টিক সেন্টারেরও লাভ হয়, ডাক্তারেরও কিছু লাভ হয়, আর ডাক্তারও টিকে থাকতে পারে। বড় ডায়াগনস্টিক সেন্টারে তুমি যদি বসো, তোমাকে বেশি টেস্ট দিতেই হবে, কারণ এটা বাধ্যতামূলক। ওই ডায়াগনস্টিক সেন্টারের ইনকাম বাড়াইতে হবে তোমাকে, তাহলে তুমি রোগীর কাছে বেশি টেস্ট দিবা, কিছুই করার নেই। কি করবা বলো? সব সিন্ডিকেট। নাও এমআরআই এবং ট্রোপোনিনাই। ট্রোপোনিনাইটাতে আমরা চলে আসি। ইটস এ হার্ট। তোমার যদি হার্ট অ্যাটাক হয়, কি হয়? তোমার যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে এই পেশিগুলো মারা যাবে না? হার্ট অ্যাটাক হলে অক্সিজেনের অভাবে মারা গেলে দেখো তোমার রক্তের মধ্যে এই যে এগুলো আসতেছে, এগুলোর নামই হচ্ছে ট্রোপোনিন আই। ট্রোপোনিন 1 না, ট্রোপোনিন আই। তাহলে ট্রোপোনিন আই হলো হৃৎপিণ্ডের পেশিগুলো মরে গেলেই পাওয়া যায়। তাহলে বলো তো, হৃৎপিণ্ডের পেশিগুলো মরে যাওয়া মানে কি? হার্ট অ্যাটাক না? তাহলে আমরা লিখি হার্ট অ্যাটাক কনফার্ম। হৃৎপিণ্ডের পেশি মরতেছে, এই জন্য রক্ত এরা বাড়তেছে, ট্রোপোনিন আই বাড়তেছে, রাইট?
ওকে, তাহলে এবার চলে আসি আমরা এমআরআই। এমআরআইটা বোঝাইতে হলে তোমাকে যেটা বোঝাইতে হবে সেটা হলো বোর্ডটাকে ক্লিন করতে হবে। তোমরা সিটি স্ক্যান এবং এমআরআই এর নাম শুনেছো, এগুলো কিন্তু খুবই দামি টেস্ট। আমি তোমাকে একটু বলি, এটা হলো তোমার হার্ট। এখন তোমার যদি এমআরআই করে হার্টের, তাহলে কি করবে বলো তো? হার্টের যদি এমআরআই করে, এমআরআই এমন একটা টেস্ট, তোমার হার্টটাকে স্লাইস করবে, অনেকগুলো স্লাইস করে ছবি তুলবে সে। তাহলে একটু দেখো, এই যে এখানকার যদি ছবি তোলে তাহলে ছবিটা এরকম হবে, এই যে হার্টের পোর্শন। একটু উপরে যদি যায় তাহলে পরের ছবিটা এরকম হবে, এরপরের উপরের ছবিটা যদি তোলে তাহলে আরেকটু ছবিটা বড় হবে। এরকম প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার তোমার ছবি তুলবে এবং দেখবে আচ্ছা এই জায়গার টিস্যুটা মারা গেছে, তাহলে হার্টের এই জায়গায় সমস্যা। যদি দেখে এইটা, তার মানে এই জায়গায় যদি মারা যায় তাহলে বুঝবে যে তোমার অ্যাকচুয়ালি সমস্যা এই জায়গায়। দেখছো, এমআরআই এইরকম অনেকগুলো স্লাইড থাকে, তোমরা নিশ্চয়ই এমআরআই এর দেখছো, এক্সরে এর মতোই দেখতে, বিশাল গোল 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 করে অনেকগুলা স্লাইড থাকে। অ্যাকচুয়ালি স্লাইড যত বেশি হয় তোমার হার্টটাকে তত লেয়ারে কাটতে পারে। হার্ট তো লেয়ারে কাটতেছে না, তাহলে মেশিনের মধ্যে ঢোকাবে, বের করবে, ওই যাওয়ার সময় আসার সময় তোমার কি করবে, স্লাইস বাই স্লাইস ছবি তুলবে। এটা কিন্তু শরীরের জন্য কিন্তু ক্ষতি না, বাট অনেকে ভয় পায় ওই মেশিনটার ভেতরে ঢুকতে, শ্বাস ভয় পায় চিপার মধ্যে ঢুকতে, বাট এই জন্য কিন্তু এটা দামও বেশি। এমআরআই কিন্তু অনেক টাকা খরচ হয়। আমি যখন ছিলাম রংপুরে তখন সিটি স্ক্যানে খরচ হইতো 2500 টাকা, এমআরআই ডেফিনেটলি 4-5 হাজার টাকা লাগে, এখন মনে হয় অনেক টাকা লাগে। তো এমআরআই দেখো, তোমাকে যত ভালো টেস্ট দিবে ডাক্তার তত স্পেসিফিক করবে যে তোমার রোগটা আসলে কোন জায়গায় তোমরা দেখাইতে পারবে। সো টেস্ট সবসময় খারাপ কিছু না। তুমি দেখবা যখন ডাক্তার হবা, এখন তুমি আমার জিজ্ঞেস করতে পারো, ভাই এত ডাক্তার হইলেন, এত পড়ালেখা করলেন, তাহলে কেন এটা করতেছেন? আরে বাবা, এগুলো তো আমার হেল্পিং হ্যান্ড। সুই সুতা ছাড়া তুমি কি গার্মেন্টস চালাইতে পারবা? এই শার্টটা কি দরকার? আমি তো মানুষ, মানুষের আবার ইজ্জত স্কিনে থাকে নাকি? তো শার্টটা সহ আমি মানুষ, শার্টটা শুধু আমাকে ইজ্জতটাই ঢাকতেছে না, শার্টটা আমাকে ধুলাবালি থেকে প্রোটেকশনও দিচ্ছে, রাইট? একটা মোবাইলের মধ্যে কত পার্টস, তাহলে একজন ডাক্তারের এগুলা কি? এগুলো ডাক্তারের হচ্ছে শত শত হাত। আচ্ছা আমি এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি, এইটাই তো মজা। আশা করছি সবাই হার্ট ফেলিউর সম্পর্কে বুঝতে পারছো, এটা সম্পর্কে বুঝতে পারছো। তো এইটার ক্ষেত্রে যেটা মনে রাখবা, তোমাকে প্রশ্ন আসবে হার্ট অ্যাটাকের কনফার্ম টেস্ট কোনটা, হার্ট ফেলিউরের কনফার্ম টেস্ট কোনটা, হার্টের প্রাথমিক রোগ শনাক্ত করে কোন টেস্ট করা হয়, কিন্তু রক্তনালী দেখতে কোনটা টেস্ট ব্যবহার করা, এটা। তাহলে এই অংশগুলো দাগায় রাখবা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।